বুঝতে পারছি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু বাবার মনেও তো তোমার উপর যে সন্দেহ ঢুকে আছে যে তুমি এই ভোটে হারার পিছনে দায়ী, তোমাকে আর কোনোভাবে বাঁচানো যাবে না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। অকারণে আমি এখন শাস্তি ভোগ করি। সেই জন্যই তো বলছি যে তোমার শাস্তিটা একটু কম হয়। যাও বাবার পায়ে গিয়ে পড়ো, ক্ষমা চাও। জানু, তাছাড়া সত্যি কথা বলতে এই অন্যের হুকুমে তোমাকে চলতে দেখতে না আমার বুক ফেটে যাচ্ছে। আরে বুক ফাটে তবু মুখ ফোটে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমাকে নিয়ে এতই দরদ, তাহলে যাও না, নিজে গিয়ে বাবার সাথে কথা বলো। যাও। আমি? হ্যাঁ। বাবাকে? হ্যাঁ, বোঝাবে। ব্যাস, হয়ে গেল তো। এই কথাটা শুনে সব সাহস ফুরত হয়ে গেল। এই, তুমি তোমার নিজের বাবাকে এত ভয় পাও কেন বলো তো? কে বলেছে বাবাকে আমি ভয় পাই? আমি একদম ভয় পাই না। আচ্ছা, ভয় পাও না বুঝি? একদমই না। বাবাকে নাকি ভয়? ও, তুমি যেটাকে ভয় বলছো সেটা শ্রদ্ধা। বাবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তাহলে তো হয়েই গেল। তুমি তোমার এই শ্রদ্ধা নিয়ে বাবাকে গিয়ে আমার অবস্থাটা একটু বোঝাও। যাও যাও। রিস্ক হয়ে যাবে, মানে বিরাট রিস্ক হয়ে যাবে। কারণ ছোটবেলা থেকেই না আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা বাবা বুঝতেই পারে না। এদিকে আমারই বাবা, আর এখন বাবার মেজাজ তো সারাক্ষণ সপ্তমে চড়ে আছে। অসম্ভব। তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখি আর কতদিন আমার সঙ্গে এই ব্যবহারটা চলে। তারপর তোমার বাবাও বুঝবে এত সহজে হার মানার পাত্রী আমি নই। তা ঠিক। টাকার লোভে ঋষিকে কলা গাছ দেখিয়ে আমার মতো ছেলের সঙ্গে যখন পালাতে পেরেছে, ও তো সব পারে। না না, বর্ষাকে যে করে হোক হাতে রাখতেই হবে, না হলে কখন আমাকে কলা গাছ দেখি। পুরোহিত মশাই, এই হচ্ছে ছেলের আংটি। আসুন। অরুণাব, আংটিটা দাও না, শোধন করাতে হবে। হ্যাঁ। আরে আংটিটা তো ওর বাবার। এটাই সঠিক সময়। কিসের? আপনি এক্ষুনি অরুণাবর মোবাইলে ছবিগুলো পাঠান। কে তোর মেসেজ হচ্ছে তোমাকে? জানে না সবাই তুমি ব্যস্ত থাকবে? বিরক্ত করছে অকারণে? আরে না না, বিরক্ত করছি না তো। ওই অরুণাবকে যে গিফটটা দেবো আমরা, তারই কয়েকটা ছবি পাঠিয়েছি। এই দেখো না, পছন্দ হয়েছে কিনা তোমার। দেখো দেখো। পছন্দ হয়েছে? আরে কই, আমরাও দেখি ঋষি তোমাকে কি স্পেশাল গিফট দিল। কেউ যদি আমার এই কীর্তি জানে, বিয়েটা তো ভাঙবেই। বাবাও আমার শ্রাদ্ধ করে ছাড়বে। কি সবাইকে দেখাবে না? কি গিফট? না, কি দরকার? কেন কেন, কি এমন জিনিস যা কাউকে দেখাতে পারবে না? আরে এত লজ্জা পাচ্ছ কেন? দেখাও দেখাও। হ্যাঁ, ঋষি, ওর অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করেছিস নাকি? লুকোচ্ছে, কাউকে দেখাতে পারছে না। হ্যাঁ, কি? আরে গিফটটা তো ওর, তুই ওকেই জিজ্ঞেস কর না। না না, আসলে অরুণাব ভাবতেই পারিনি যে আমরা অরুণাবকে এরকম একটা গিফট দিতে পারি। হ্যাঁ, একদম 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 ঠিক। অরুণাব, আংটিটা। হ্যাঁ, আংটিটা। আরে পুরোহিত মশাইকে দিতে হবে তো, নাহলে দেরি হয়ে যাবে। দেখি। হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, ততক্ষণ ওই গিফটের ছবিগুলো সবাইকে দেখাও, কেমন?
আপনার প্ল্যানে আলটিমেটলি কিন্তু দীপ্তার সঙ্গে এশার এনগেজমেন্টটা হলো। মানে বাড়ির কেউ কিচ্ছু জানলো না, কোনো অশান্তি হলো না, অথচ উফ, কি দারুণ প্ল্যান। স্যালুট ওস্তাদ। এবার হলো বিয়েটা ভেঙে দেওয়ার পালা। হ্যাঁ, কিন্তু মানে আমি জানি না, আমরা তো অরুণাভকে ভয় দেখালাম, কিন্তু তাতে কি খুব একটা কিছু লাভ হবে? মানে দেখুন, আমরা অরুণাভকে থ্রেট করলাম, তাতে অরুণাভ নিজে থেকে এই বিয়েটা করতে চাইবে না, মানে এরকমটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে যে ও নিজের কুকীর্তির কথা সব রজতাভ রক্ষিতকে বলবে, কিন্তু তাতে আমাদের কি লাভ? মানে রজতাভ রক্ষিত হয়তো ফেঁসে যাওয়ার ভয় একটু হয়তো ছেলের উপর রাগ করবে, কিন্তু ও তো নিজের ছেলেকে সাহায্যই করবে, মানে ছেলের যা যা কুকীর্তি আছে সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করবে। ওরা বাবা ছেলে দুজনেই তো খুব খারাপ মানুষ, তাই না? কথাটা ভুল বলেননি আপনি। বিয়েটা ওভাবে আটকানো যাবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তবে গুরুদেবের বিধান অনুযায়ী যদি বিয়েটা মার্চ মাসে হয়, তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় থাকবে। কিন্তু সেটাও তো নিশ্চিত হওয়া যাবে না যতক্ষণ না মা বাবা আসছে। ডেট যাই ফিক্স হোক না কেন, বিয়েটা যে হচ্ছে না এটা নিয়ে আমি নিশ্চিত। যে করে হোক বিয়েটা আটকাবো। আমাকে আর আপনাকে মেরে ফেলার জন্য অরুণাভ যদি এত দূর যেতে পারে, এরকম একটা ফাঁক পাততে পারে, বিয়ের পর এসার সঙ্গে ও কি কি করবে ভাবতে পারছে? ওরা তো শুধু খারাপই নয়, ডেঞ্জারাস। ক্ষমা করে দিন স্যার, প্লিজ ক্ষমা করে দিন। আমি এতগুলো বছর আপনাদের সেবা করছি, এরকম ভুল হয়নি স্যার। তোর এই একটা ভুলের জন্য কি হয়েছে জানিস? ওই ঋষি আর বকুল আমার এনগেজমেন্টে আমাকে জোকারের মতো নাচিয়েছে। যে অরুণাভ রক্ষিতের সঙ্গে লোকে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়, তোকে থ্রেট করেছে ওরা। বলেছে আমাকে বরবাদ করে দেবে তোর একটা ভুলের জন্য। আমার ধারণার বাইরে ছিল স্যার যে ওই ঋষি এরকম তাণ্ডব চালাতে পারে। কি করছেন স্যার, কি করছেন স্যার? ভয় লাগছে না? পিস্তল থেকে ভয় পাচ্ছিস? কাল তো এই পিস্তলটা তোর হাতেও ছিল, তাহলে ঋষি ভয় পেল না কেন? পারলি না এই দুটোকে একসঙ্গে শেষ করে দিতে? চেয়েছিলাম স্যার, চেয়েছিলাম দুটোকে একসাথে বসিয়ে স্বর্গে পাঠাতে, কিন্তু কিন্তু তার আগেই আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন, আমি ওদের শেষ করে দেবো স্যার। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমি করব নিজের হাতে। এখন কিন্তু বিষয়টা আর ওই এশার বিয়ে বা রজতাভ রক্ষিতের সঙ্গে কাকুমণির জড়িয়ে পড়াতে আটকে নেই। মানে এই যে অরুণাভ ড্রাগ লেনদেন করে, এটা তো আমাদের উচিত যে সাধারণ নাগরিক হিসেবে পুলিশের চোখের সামনে আনা। আর শুধু অরুণাভই নয়, অরুণাভর মতো যে বা যারা এইসব অসামাজিক কাজে যুক্ত তাদের প্রত্যেককে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। একদম ঠিক। কিন্তু আপনিই তো বলেছিলেন কোনো স্ট্রং ক্লু ছাড়া পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করতে পারবে না। কালকে আমরা যে ছবিগুলো তুলেছি তাতে তো কিছুই প্রমাণ করতে পারবে না। ওই ড্রাগস ডিলিং এর তো কোনো চিহ্নই নেই তাতে। নেই তো, সেটাই তো প্রবলেম। আমাদের কোনো স্ট্রং প্রুফ জোগাড় করতে হবে বকুল। কে? তো আননোন নাম্বার। ধরুন। হ্যালো, কে বলছেন? কি বকুল, নিজেদের হিরো ভাবছো না? ভাবছো আমাকে থ্রেট দিয়েছো বলে আমি ভয় পেয়ে যাব।
বিয়েটা ভেঙে দেবো? ওসব আশা ছেড়ে দাও। কি প্রমাণ আছে তোমাদের কাছে যে আমি তোমাদের মারার ফাঁদ পেতেছিলাম? ওই কয়েকটা ছবি? তাতে আমি কোথায় বকুল? একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, এই বিয়ে আমি করবই, আর তোমাদের নাকের ডগা দিয়ে ওই বাড়ি থেকে ঈশাকে নিয়ে আসবো আমি। দেখি তোমরা কে কি করতে পারো, কি করে আটকাও। শুধু বকুল নয়, আমিও এখন ওনার সঙ্গে আছি অরুণাভ, এটা তুমি ভুলে যেও না। একটু বিশ্রাম নিয়ে গেলে ভালো হতো না? আমার কিছু হবে না রাগিনী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এক্ষুনি গেলেই তো ডাক্তার আপনাকে দেখা করতে দেবে না ওনার সঙ্গে। ওনাকে সবেমাত্র অ্যাডমিট করা হয়েছে, একটু ফ্রেশ হয়ে যান। না রাগিনী, এরকম একটা খবর শোনার পর ঘরে বসে থাকা যায় না। ঠিক বলেছো, চলো দাদা। না না রাগিনী, যা ওদের যেতে দে। কিছু ভালো মন্দ একটা যদি হয়ে যায় তাহলে আর আফসোস রাখার জায়গা থাকবে না। তাছাড়া তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি তো যাচ্ছি দাদার সাথে। দাদা চল। হ্যাঁ চল চল চল। তুমি না গেলে যে পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে দাদা, যেতে তো তোমাকে হবে। এখন আমাদের একটাই রাস্তা, বুঝলে? তোমাদের ওই বারাসাতের বাড়িটা কিভাবে আমাদের নামে করা যায়, সেটাই একমাত্র উপায়। বারাসাতের বাড়িটা বিক্রির সঙ্গে এই বাড়ির ঝামেলার কি সম্পর্ক? সম্পর্ক আছে বিবি, গভীর সম্পর্ক। তোমাদের বাড়িটা 6 কাঠা জমির উপর, পুরনো হলে কি হয়েছে, তার জমির ভ্যালুয়েশন তো এখনো আছে। তো উফ, এইদিকে আমি তো হ্যাঁ, তো ওটাই বলছি যে তো ওই বাড়িটা একবার আমাদের নামে করে নেওয়ার পর সেটাকে ভেঙে সেই জায়গা বাংলো বানাবে। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা বাংলো হবে, সামনে সুন্দর একটা টেনিস কোর্ট থাকবে, তার পাশে একটা ছোট্ট সুইমিং পুল যেখানে আমি রোজ সাঁতার কাটবো, আর ঠিক তার এই পাশে একটা লন থাকবে যেখানে তুমি আর আমি বসে শান্ত শান্ত বেবি, শান্ত। টিপ টিপ সব হবে, হ্যাঁ সব হবে। তবে কি তবে কি? আমারও কিছু ভাবনা আছে। আমি এটাই ভাবছিলাম যে এই যে বাড়িটা আমাদের নামে করার পর সোজা প্রমোটারকে দিয়ে দেবো। প্রমোটারকে? আমাদের বাড়িটা তুমি প্রমোটারকে দিয়ে দেবে? ইয়েস। আরে তাতে আমাদের কি লাভ হবে? তুমি কি বোকার মতো কথা বলছো বলো তো? এই দেখো, এরকম একটা সময় কি একটা অঘটন হয়ে গেল বলতো। ছি ছি, আজ বাদে কাল ছেলের বিয়ে, আমার এত খারাপ লাগছে না মনটা। হ্যাঁ সত্যি, কখন যে কি হয় কিছুই বলা যায় না। এই তো কালকে একেবারে সুস্থ ছিলেন, আর আজ দেখো জমি মানুষের টানাটানি। পরপর সব খারাপ খবরগুলো আসছে, ভালো লাগছে না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। যে যেখানে আছে সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আচ্ছা শোনো, তুমি এত টেনশন করো না, এরপর তো শরীর খারাপ হবে। সবাই মিলে শরীর খারাপ বাঁধালে ঠিক কি সেটা? চলো চলো, তুমি ঘরে চলো, রেস্ট নেবে। এসো এসো এসো। কারোর শরীর খারাপ নিয়ে তো কিছু বলা উচিত না, কিন্তু আমার কেন জানি না এই পুরো ব্যাপারটাই ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। আপনার মতো আমারও একটু খটকা লাগছে বটে, কিন্তু ওনার স্ত্রী যখন নিজে ফোন করে বলেছেন তখন কি মিথ্যে বলবেন? মানে ওনাকে দেখে তো মনে হয় না উনি মিথ্যে কথা বলার মতো একজন মানুষ, তাও আবার এরকম একটা সেন্সিটিভ ইস্যু নেই, তাই না? সেটাই, মানে ওদের বাড়িতে তো উনি একমাত্র ভালো মানুষ। আর আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে রজতা বরক্ষিত হঠাৎ বাবার সঙ্গে কেন দেখা করতে চাইছে? মানে কি দরকার, কারণটা কি?
কারণটা জানতে হলে তাহলে তো একবার হসপিটাল যেতে হয়। আমি ঠিক এটাই ভাবছিলাম, জানেন তো, মানে রজতাবরক্ষীর যেরকম মানুষ, উনি স্বার্থ সিদ্ধির জন্য মানে সব কিছু করে ফেলতে পারেন। আমাদের না আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন। চলুন। বকুল, কোথায় যাচ্ছিস তোরা? ওই রজতাবু বাবুকে দেখতে কাকিমণি। কাকিমণি, আমরা তাড়াতাড়ি চলে আসবো। আসছি। হ্যাঁ, আসছি কাকিমণি। আশা করে আপনার কাছে এই এই প্রস্তাব রেখেছি শেখর বাবু, নিরাশ করবেন না। বিয়েটা তো কদিন বাদেই হতোই। এই এই মরণাপন্ন লোকটার জন্য না, কদিন আগেই হলো। ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে। আমি জানতাম আপনি না করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। একবার বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে মরতে পারব। ছিচি, বারবার এই মরার কথা কেন বলছেন বলুন তো? ছেলের বিয়েতে আপনাকেই তো সব দায়িত্ব নিতে হবে। আর 9 তারিখ বিয়ে হলে মরা তো দূরের কথা, নিঃশ্বাস ফেলারই আপনি সময় পাবেন না। হাজার হোক তো আপনি বরকর্তা। তাহলে এখন উঠেই রজতাবু বাবু, নম করে তো আর বিয়ে দিতে পারবো না। অনেক কিছু আয়োজন করতে হবে। আজকে আসছি আমি, কেমন? দাদা, বলছিলাম যে আমি আর একটু থাকি, যদি এনাদের কোনো দরকার হয়, কারণ অরুণাভ তো বাচ্চা ছেলে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি এখানে থাকো। যদি কোনো দরকার লাগে আপনি চিন্তা করবেন না, আমি হ্যাঁ ভালো থাকবেন। আসছি আমি। চলো, আমি আপনাদের এগিয়ে দিয়ে আসছি। আমার কাছে একটু বস। এই কদিনেই শরীরটার কি হাল হয়েছে খেয়াল আছে? এরকম করলে চলবে? তোমার হবু শ্বশুর মশাই খুব অসুস্থ, হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে আছেন। বাবা ওখানেই আছেন, জেঠুমনি ওখানেই আছেন। সবাই খুব চিন্তায় আছে। শোন না, তুই যদি সবকিছুর মধ্যে শরীর খারাপ করে বসিস তাহলে আমি, আচ্ছা তুই আমায় বলে দে আমি কি করব, আমি কোন দিকে যাব? মা, তোমার হাতে না আমার আজ খুব খেতে ইচ্ছে করছে, খাইয়ে দেবে? আজ বাদে কাল বিয়ে হবে, অথচ দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ এখনো ছোট্ট আছে, তাই না? তুমি বসো, আসছি আমি।
থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না দীপ। তুমি আমার রক্তে মিশে আছো, আমার নিঃশ্বাসে মিশে আছো। পরিবার নিয়ে এই যে কাকুমনির দুর্বলতা, এইটাকেই রজতাভ রক্ষিত কাজে লাগাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এমন এক ভয়ঙ্কর সাপ এই রজতাভ রক্ষিত কাকুমণিকে ধীরে ধীরে গিলে খাচ্ছে, অথচ কাকুমণি টেরও পাচ্ছে না। সে যাই হোক, এই সব সমস্যা সমাধানের এখন একটাই উপায়, অরুণাভর আসল চেহারাটা সবার সামনে, বিশেষ করে কাকুমণির সামনে তুলে ধরতে হবে। আর এটা আমাদের যে করেই হোক পারতেই হবে। ঈশার ভবিষ্যতের বাজি ধরে আমরা কিছুতেই হেরে যেতে পারি না। বর্ষা, তোমার হাতের কাজ তো বেশ ভালো। রাখি, দেখ তো জুতোটা কিরকম চকচক করছে। তুই যদি এই কাজটা করতিস তাহলে এত ভালো হতো। কি বর্ষা, আগের জন্মে তুমি এই কাজটাই করতে, তাই না? এই বুড়ি তো দেখছি বাবার আশকারা পেয়ে সাপের 5 পা দেখেছে। কিছুদিন আগেও আমার সামনে মিউ মিউ করতো। মা, আমার না সত্যি খুব অস্বস্তি লাগছে। বর্ষা তো আফটার অল আমার বৌদি, তো বৌদি হয়ে দেওরে জুতোটা পালিশ করছে, দেখতে কিরকম লাগে, তাই না মা? চুপ কর, বেশি একদম ন্যাকামো করিস না। দেখ, বাড়ির কাজগুলো করা তো ওর দায়িত্ব, তাই না? একবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আর ও কাজগুলো যদি না করে তাহলে দাদাকে বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। সেটা বেশি ভালো হবে কি না? তখন থেকে তো দেখতে একটা পাটিয়ে পালিশ করছো, আরেকটা কে করবে? একটু যে প্রশংসা করলাম অমনি মাথায় চড়ে বসলে। তাড়াতাড়ি করো। রকি, 10টা টাকা দে তো। কি করবে মা? বাবা তুই দে না। দিচ্ছি। দে, তাড়াতাড়ি দে। এই নাও না। বকশিস না, লজ্জা পাচ্ছ কেন? লজ্জা কর না। ওরে বাবা, লজ্জা করার দরকার নেই। দেখো, রকি যদি এই কাজটা বাইরের কাউকে দিয়ে করাতো তাহলে পয়সাটা তাকে দিতে হতো। আমি তোমার কাজে খুশি হয়ে তোমাকে বকশিস দিলাম। নাও নাও, কি হলো, ধরো। এর জবাব আমি আপনাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব পিসি।
না হলে আমার নামও বর্ষা নয়। আর শুধুমাত্র এশার বিয়ে আটকানোই নয়, আমাদের উদ্দেশ্য হলো অরুণাভর এই অসামাজিক দিকটা আইনের চোখে তুলে ধরা। একদম। আর অরুণাভর এই কুকর্মের কথা রজতাভ রক্ষিত নিশ্চয়ই জানেন। তোর মুখে ওনার সম্বন্ধে যা শুনলাম তাতে তো লোকটা ওর ছেলের চেয়েও বেশি খারাপ। বকুল তো এশার খুব ভালো বন্ধু, তাই বলছিলাম বিয়ের আগে কটা দিন যদি এশার সাথে একটু বেশি সময় কাটায় তাহলে এশারও মনটা ভালো থাকবে। ব্যাপারটা কি কাকুমনির? বকুল কি ঘরবন্দি করার প্ল্যান করছে, তাও আবার এশার সঙ্গে? হ্যাঁ ঋষি, তুই কাল থেকে রোশনির সঙ্গে সঙ্গে থাকবি। তোরা দুজনে মিলে এশার বিয়ের দায়িত্বটা নিয়ে দেখি। কাকুমনি, আমার বোনের বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা তো আমারই দায়িত্ব। তুমি না বললেও এই দায়িত্বটা নিতাম। যাই, ফ্রেশ হয়ে আসি। বাবা, আপনি চা খাবেন তো? হ্যাঁ। কাকুমনি চা খাবে তো? আমি এক্ষুনি নিয়ে আসছি। সমরকে এভাবে বকুলদের বেঁধে ফেলতে দেওয়া যাবে না। কোনো না কোনোভাবে বকুলদের উপর থেকে সমরের মনোযোগটা সরানো দরকার। এই সমর, শোন, এদিকে শোন। হ্যাঁ দাদা। পরের আলোচনাগুলো সেরে নি। হ্যাঁ বলো না। বলছি যে এত তাড়াতাড়ি তো বিয়েটা দিতে হচ্ছে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানিস। কেন? না, তারপর তুই আবার রোশনির ওপর এত দায়িত্ব দিলি, সেইখানেই তো আমার চিন্তা। তা আমি বলছি যে রোশনির একার ওপর ছাড়িস না, তুই একটু নজর রাখ রোশনির ওপর। সেই জন্যই তো ঋষিকে বললাম রোশনির সঙ্গে সঙ্গে থাকতে, হিসেবপত্রে একটু নজর রাখতে পারবে। এ তো মহা মুশকিল হলো। সমর তো ওদের কথা মাথা থেকেই বের করতে পারছে না, কিন্তু ওরা বাড়িতে আটকা পড়লে এত বড় সমস্যার সমাধান হবে কি করে? কি বলছেন আপনি? রজতাভ বাবুর স্ত্রী এসব কথা বলেছেন আপনাকে? মাই গড! আমি সেদিনই আপনাকে বলেছিলাম না, আমার কিন্তু একবারও ওনাকে খারাপ মানুষ বলে মনেই হয়নি। আপনার এসব কথা শুনে তো আমারও তাই মনে হচ্ছে। নাহলে নিজের হাজবেন্ডের ব্যাপারে, নিজের ছেলের ব্যাপারে এরকম সিক্রেট ইনফরমেশন কেউ দিতে পারে? আরে আমার তো এটা ভেবেই অবাক লাগছে যে কাকুমনি এরকম একটা মিথ্যের সাথে জড়িয়ে আছে। মানে কাকুমনি একবারে বুঝতে পারছে না যে ওরা কতটা খারাপ মানুষ। আশ্চর্য। ঘোরের মধ্যে আছে এখন কাকুমনি। ব্যবসায় উন্নতি, এশার উজ্জ্বল ভবিষ্যৎ, এরকম এক একটা টোপ ওরা দিয়েছে কাকুমনিকে। আর কাকুমনির এই ঘোর কিন্তু তখনই কাটবে যখন আমরা ওদের আসল চেহারাটা কাকুমনির সামনে আনবো। ঠিক বলেছেন। যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। কই দেখি খামটা দিই। কি লেখা আছে এতে? ওই তো সুব্রত বাবু যেটা বললেন, ড্রাগ পেডলারদের নাম আর তাদের ডিটেলস। কিন্তু এদের সাথে যোগাযোগ করব কি করে? আর অরুণাভর ব্যাপারে ইনফরমেশন দরকার, সেটাই বা পাবো কোত্থেকে? দেখুন, আমরা কি করব, কিভাবে করব, এগুলো পরে ভাবা যাবে। আপনি আপাতত এখানে যেটা লেখা আছে আমাকে পড়ে শোনান। পড়ুন তো এক এক করে নামগুলো। তন্ময় দাস, বিশ্বনাথ হুই, স্বপন নাথ ওরফে পচা, মিন্টু পল, পার্থ মাঝি, রতন সর্দার, সন্দীপ রতন সর্দার। ঠিকানা কি আছে? বারাসাত। বারাসাতের রতন সর্দার মানে আমাদের ওই গ্যারেজের মালিক? আপনি চেনেন? হ্যাঁ। তার মানে ইনি আমাদের হেল্প করতে পারবেন? না না না। কেন? উনি অতটাও সহজ মানুষ নন যে আমাদের হেল্প করে দেবেন। যাই হোক, পরের নামগুলো পড়ুন। জগন্নাথ সাউ, মিন্টু পাল। প্রথম নামটা কি বললেন? জগন্নাথ সাউ। দেখি। জগন্নাথ।
বাবা, কেন আপনি কি এনাকেও চেনেন নাকি? আপনি ঠিকানাটা দেখুন কি লেখা আছে। ও হ্যাঁ, বারাসাত। হ্যাঁ, কিন্তু আপনি এনাকে চিনলেন কি করে? শুধু আমি না, জগন্নাথ সাউকে আপনিও চেনেন। আরে আরে আপনার মনে আছে সেই আমার জন্মদিনের দিন আমরা যখন বারাসাত যাচ্ছিলাম তখন সেই একটা গুন্ডার সঙ্গে দেখা হলো, আপনি ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে আপনি এনাকেও চেনেন কিনা। আমি বললাম হ্যাঁ। ওই তো জগন্নাথ সাউ, মানে আমাদের জগাদা। বেশ, এই জগন্নাথ সাউয়ের সাথে তাহলে আমাদের কালকেই দেখা করতে হবে। কিন্তু তার আগে বাবাকে একবার সবটা জানানো উচিত।